কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে আমরা এসেছি মধ্যপ্রদেশ। গোয়ালিয়র ঘুরে দেখার পর আজকে আমরা যাচ্ছি মধ্যপ্রদেশের এক অদ্ভুত জায়গায়, যার নাম ওরছা। বেতওয়া নদীর ধারে অবস্থিত এই ওরছা, যেখানে আছে প্রাচীন মন্দির, কেল্লা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই ওরছায় যাওয়ার আগে আমরা ঘুরে দেখে নেব বিখ্যাত ঝাঁসির কেল্লা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে সকাল 10টা আর আমরা বেরিয়ে পড়লাম এমপিটি তানসেন রেসিডেন্সি আমাদের হোটেল গোয়ালিয়রে, আর যাচ্ছি আমরা ওরছার টোটাল ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 120 কিলোমিটার। তবে আমরা ওরছা যাওয়ার আগে ঝাঁসির ফোর্ট দেখে তারপর যাব। ঝাঁসির ফোর্ট হচ্ছে এখান থেকে 102 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। এই আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 44 আর এগিয়ে চলেছি ঝাঁসির দিকে। আর গত বছর পুজোর সময় আমরা এই ন্যাশনাল হাইওয়ে 44 এর ওপর দিয়ে কিন্তু ট্রাভেল করেছিলাম যখন আমরা তামিলনাড়ু গেছিলাম। এই ন্যাশনাল হাইওয়ে 44 উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী অবধি যায়, আর এটা হচ্ছে সব থেকে লম্বা ন্যাশনাল হাইওয়ে ইন দ্য কান্ট্রি। ফিলিংটাই আলাদা। কিন্তু গত বছর ঠিক এই টাইমে পুজোর সময় আমরা এই ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে কতটা ট্রাভেল করেছিলাম, আর আজকে সত্যি কথা এটা আমরা ভাবিনি যে ন্যাশনাল হাইওয়ে 44ই আমাদের কানেক্ট করতে হবে। পুরনো কথাগুলো মনে পড়ে গেল, 1 বছর পুরনো সেই তামিলনাড়ু ট্রিপের কথাগুলো মনে পড়ে গেল। আর আমার তামিলনাড়ু ট্রিপ যদি আপনারা না দেখে থাকেন, চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো, প্লিজ দেখে নেবেন। প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আর রাস্তার কন্ডিশনটা দেখুন, কি সুন্দর রাস্তা। এই জায়গাটার রাস্তাটা কি সুন্দর দেখুন, দুপাশে ছোট ছোট পাহাড় আর তার উপর এই হাই টেনশন কেবলগুলো নিয়ে এই টাওয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর লাগছে, দুপাশে সিমেট্রিক্যাল মনে হচ্ছে। আমাদের এই ট্রিপে এবারে গোয়ালিয়র অবধি আমরা কিন্তু পশ্চিম দিকে সব থেকে দূর অবধি চলে এসেছি। এখন যে আমাদের যাত্রাপথ হবে, ধরুন ঝাঁসি, ওরছা, এগুলো সবই কিন্তু আবার আমরা ইস্টের দিকে মানে পূর্ব দিকে আরও যেতে থাকবো। আর এই পূর্ব দিকে যেতে যেতে আমরা কলকাতা পৌঁছে যাব। আর এই কথাটা বলতেও আমার কিরকম গলাটা কেঁপে উঠলো যে আমাদের ট্রিপটা অলমোস্ট হাফ পয়েন্টে রয়েছে এখন, আর 5 দিনে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। এটা সত্যি খুব একটা মানে দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, একটা ট্রিপ শেষ হলেই তো আরেকটা শুরু হবে। আচ্ছা, এই ঝাঁসি কিন্তু উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে নয়। তার মানে কিছুক্ষণ পরে আমরা উত্তরপ্রদেশে খানিকক্ষণের জন্য ঢুকবো, ঝাঁসিতে যাব, দেখব, তারপর ওরছার জন্য রওনা হয়ে যাব। আর ওরছা কিন্তু আবার মধ্যপ্রদেশে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যদি অন্য কোনো ফিডব্যাক বা সাজেশন থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময় ডেলি আপডেটস চান তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা সেরকমই থাকুন, বিশ্বাস করুন অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। হাইওয়েটা খালি দেখুন, কি অসাধারণ হাইওয়ে। মানে সত্যি মন করছে যে এই হাইওয়ে দিয়ে কিলোমিটার পর কিলোমিটার শুধু চালিয়ে যাই। কি অসাধারণ কন্ডিশন অফ দ্য রোড, চওড়া হাইওয়ে এবং খুব কম ট্রাফিক, চালিয়ে ভীষণ আনন্দ পাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, এই হাইওয়েতে যদি আপনারা কখনো গাড়ি নিয়ে আসেন খুব সাবধানে চালাবেন। কিন্তু প্রচুর জায়গায় গরু, বাছুর, মোষ বসে রয়েছে। এখানে মধ্যপ্রদেশে আমি এই জিনিসটা নোটিস করলাম, সে স্টেট হাইওয়েই হোক কি ন্যাশনাল হাইওয়েই হোক, প্রচুর জায়গায় এরকম গরু, বাছুর, মোষ বসে থাকবে রাস্তায় এবং আপনাকে কাটিয়ে কাটিয়ে যেতে হবে। আপনি যতই হর্ন বাজান ওরা বোঝেও না, ওরা উঠবেও না। এই দেখুন, বলতে বলতে সামনে দেখুন এক পাল গরু বসে। তবু কপাল ভালো এরা রাস্তার মাঝখানে নেই, এক সাইডে বসে রয়েছে। কিন্তু অনেক সময় এরকম দেখেছি যে ওরা পুরো রাস্তা জুড়ে বসে রয়েছে এবং অনেকবার হর্ন দিয়ে দিয়ে তবে ওরা সরেছে। আর বাকি সব কন্ডিশন অফ দ্য রোড আমার কিছু বলার নেই, অসাধারণ। এই একটাই কথা মাথায় আসছে, সেটা হচ্ছে অসাধারণ, দুর্দান্ত রাস্তা। ন্যাশনাল হাইওয়ে সত্যি কথা এরকম হওয়া উচিত। কি শান্তি যে হচ্ছে মনের মধ্যে এখান দিয়ে গাড়ি চালিয়ে, কি বলবো।
আর আমাদের পশ্চিমবঙ্গের থেকে কিন্তু এক্সপিরিয়েন্স পুরোপুরি আলাদা। এখানে কোথাও কোনো মোড়ে কোনো ব্যারিকেড নেই, নিশ্চিন্তে আপনি গাড়ি চালাতে পারবেন। আর হ্যাঁ, এই রাস্তায় কিন্তু স্পিড ডিটেক্টর আছে। কিছু কিছু জায়গায় স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার, আবার কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলো একটু কনজেশন আছে, সেইখানে 60 কিলোমিটার/আওয়ার। এখানে অটোমেটিক স্পিড গান তো আছেই, প্লাস কিছু কিছু জায়গায় ইন্টারসেপ্টারও রয়েছে। কিন্তু আমি পুলিশের একটা ভেহিকল দেখলাম, ওপরে লেখা ইন্টারসেপ্টার, তো আমি ওখান দিয়ে পাস করে এলাম। তার 1-1.5 কিলোমিটার পরে দেখলাম কয়েকটা গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে, তার মানে ওরা ওভার স্পিড করছিল। বাহ বাহ বাহ, এখানে 80 কিলোমিটার/আওয়ারের বোর্ডটা উল্টে গেছে, হয়ে গেছে 08 কিলোমিটার/আওয়ার। বোঝো ঠেলা। কোন মহান ব্যক্তি যে বোর্ড লাগিয়েছে ভগবানই জানে। ওকে বলেছে বোর্ডটা লাগিয়ে দিতে, ও লাগিয়ে দিয়ে চলে গেছে। এবার সেটা উল্টো না সোজা দেখার দায়িত্ব কারণ নেই। 80টা হয়ে গেছে 08, বুঝুন ঠেলা। আমরা এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 44-কে বিদায় জানালাম। এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা নয়, আমরা আরও ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে যেতে পারতাম, কিন্তু ওখানে ট্রাফিক কনজেশন আছে। তো ওই জন্য একজন পুলিশ কনস্টেবল ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন এদিক দিয়ে চলে যাও। এই রাস্তাটা বেসিক্যালি কানপুরকে কানেক্ট করছে, তো এটা দিয়ে একটুখানি ডাইভার্ট করে আমাদের যেতে হবে। এই যে ডান দিকে কানপুরের রাস্তা বেরিয়ে যাচ্ছে, আমরা বাঁ দিকে চলে এলাম। এইটা দিয়ে খানিকটা গিয়ে আমাদের ঝাঁসি কেল্লার দিকে যেতে হবে। আমরা সার্ভিস লেনে ঢুকে এলাম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি NH-27, ন্যাশনাল হাইওয়ে 27। এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস ঝাঁসি। আর এই ফ্লাইওভারের ওপরে রাস্তাটা চলে যাচ্ছে কানপুর। ঝাঁসি শহর এখান থেকে 8.5 কিলোমিটার দূর। ঝাঁসির কেল্লার একদম সামনে আমরা চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছেন ঝাঁসির কেল্লা দেখা যাচ্ছে। এখানে এবার পার্কিংটা খুঁজতে হবে আমাদের, যেখানে আমরা গাড়ি রেখে ওপরে উঠতে পারবো। আর এই হচ্ছে সামনে ঝাঁসির বিখ্যাত কেল্লা। কি অসাধারণ লাগছে দেখুন। কেল্লার পাশ দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, আর এই বাঁ হাতে হচ্ছে কেল্লা। এইখানে হচ্ছে পার্কিং, খুব সুন্দর ব্যবস্থা পার্কিংয়ের। বাহ বাহ, খুব সুন্দর, বিউটিফুল পার্কিং রয়েছে। এখানে পার্কিং ফি হলো 20 টাকা সারাদিনের জন্য। আর এই পার্কিংয়ের ঠিক সামনেই হলো বিখ্যাত ঝাঁসির কেল্লা। পার্কিং থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। প্রথম দেখাতেই দারুণ লাগছে এই কেল্লা। ইতিহাসের বইতে বহুদিন আগে যা যা পড়েছি তা যেন চোখের সামনে ভেসে উঠছে। ঝাঁসি ফোর্টে টিকিটের ব্যাপারটা এবার আপনাদের বলে দিই। এখানে যদি আপনারা অফলাইন টিকিট কাটেন কাউন্টার থেকে, তাহলে সেটা দিতে হবে পার হেড 25 টাকা করে। আর সেম টিকিট যদি আপনি অ্যাপ থেকে কাটেন, তাহলে আপনাদের দিতে হবে 20 টাকা পার হেড। অ্যাপের QR কোড কাউন্টারের সামনেই রাখা রয়েছে, ওটা স্ক্যান করে আমি টিকিট কাটলাম। আমার পড়লো 20 টাকা পার হেড। অনিন্দিতা আর আমার জন্য 20 40 টাকা। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর ভিডিও ক্যামেরার জন্য নিল 25 টাকা পার ক্যামেরা। আমি একটাই ক্যামেরা নিয়ে এসেছি, তাই আমাকে দিতে হলো 25 টাকা। আর আমার যে গ্যাজেটের ব্যাগটা ছিল সেটা ক্লোক রুমে রেখে তারপর আসতে হলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন, আর পাশে থাকা হাইপ বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে আমার এই ভিডিওটার সার্চ রেজাল্টে উঠে আসার সম্ভাবনা একটু বেড়ে যাবে। আর আপনাদের চেনা জানা লোকজনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আমরা এখন এসে পৌঁছলাম 5 মহলের ভেতরে। আমরা এখন এই পাশ দিয়ে উঠে যাব জাম্পিং স্পটে। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে রানী লক্ষ্মীবাই তার ঘোড়ার পিঠে চড়ে ঝাঁপ দিয়েছিলেন, আর তার ঘোড়ার নাম ছিল বাদল। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে রানী লক্ষ্মীবাই তার অ্যাডপ্টেড সান দামোদর রাওকে নিয়ে তার ঘোড়ার পিঠে করে ঝাঁপ দিয়েছিলেন, এবং এখান থেকে উনি পালিয়ে গেছিলেন কল্পি বলে একটা জায়গা হয়ে গোয়ালিয়রে। ওনার সাথে ছিল ওনার ঘোড়া বাদল, ওই বাদলের পিঠে চড়েই উনি ঝাঁপ দিয়েছিলেন। আর এই জায়গাটা কিন্তু অসম্ভব উঁচু,
আপনাদের এবার দেখাচ্ছি নিচটা। আমি খালি ভাবছি যে কি করে উনি একটা ছোট বাচ্চাকে সাথে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে এখান থেকে লাফ দিয়েছিলেন। মানে অসামান্য সাহস, ভাবা যায় না। এটা হচ্ছে ঝাঁসির কেল্লা, আর এখান থেকে দাঁড়িয়ে দেখুন ঝাঁসি শহরের কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এই সামনে দেখা যাচ্ছে পাঁচমহল, যেখানে একটু আগে আমরা গিয়েছিলাম। আমরা ঢুকেছিলাম ওপর দিয়ে ওই দিকটায়, আর এই দিকটায় দেখুন 5খানা ফ্লোর দেখা যাচ্ছে। এই দিক দিয়ে কার্ট্রিজ আর আর্টিলারি স্টোরে যাওয়ার রাস্তা, তবে এখন এটা বন্ধ করা আছে। আপনাদের ওপর থেকে দেখাই, এই নিচে রয়েছে কার্ট্রিজ আর আর্টিলারি স্টোর। বহুদিন ধরে এই ঝাঁসির কেল্লা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল, যা আজকে পূরণ হলো। দারুণ লাগছে আমাদের সকলের। আজকে মনে হচ্ছে শুধু ইতিহাসের বইতে পড়াটাই যথেষ্ট নয়, সামনে থেকে দেখাটাও ততটাই দরকার। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একবার অবশ্যই ঝাঁসিতে এসে এই ফোর্ট দেখে যাবেন। কেল্লার দেওয়ালে দেখুন অসভ্যতামির লক্ষণ, খোদাই করে নিজেদের নাম লিখে রেখে গেছে। স্ট্রিক্ট পানিশমেন্ট দরকার এইসব জিনিস বন্ধ করার জন্য। এবার আমরা এসে পৌঁছলাম কড়ক বিজলি তোপের সামনে। ঝাঁসির কেল্লার মধ্যে এটা হলো গণেশ মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশ দিয়ে আমি উঠে চলেছি। ওপরে একটা বিরাট বড় কামান রাখা আছে সেটা দেখার জন্য। এই কামানটার নাম হলো ভবানী শঙ্কর তোপ। আগেকার দিনে এটাই ছিল কেল্লায় ঢোকার রাস্তা। এখান দিয়ে ঢুকেই প্রথমে দেখা যেত এই গণেশ মন্দির, আর ওপরে ভবানী শঙ্কর তোপ। ঝাঁসি ফোর্ট ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 30 মিনিট। এখন বাজে দুপুর 2:15, আর আমরা ঝাঁসির ফোর্ট থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি ওরছায় আমাদের হোটেলে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, আর সময় লাগবে 40 মিনিট। ঝাঁসির রাস্তাঘাট কিন্তু বেশ ভালো লাগছে, চকচকে ঝকঝকে রাস্তাঘাট। এবং আমি কারণটা জানি না, আজকে কিন্তু রাস্তাঘাটে গাড়ির চাপ খুব কম ঝাঁসি শহরে। এখন আমরা ঝাঁসি শহর ছেড়ে বেরিয়ে এসেছি, আর এবার গ্রামের রাস্তায় উঠে পড়েছি। এটা একটা হাইওয়ে। রাস্তার কন্ডিশন যেরকম দেখতে পাচ্ছেন বেশ ভালো, আর বাইরে কিন্তু এখন ভালো টেম্পারেচার আছে, 31 ডিগ্রি সেন্টিগ্রেড গাড়ির কনসোলে দেখাচ্ছে। আর এবার আমরা উত্তরপ্রদেশ ছেড়ে আবার মধ্যপ্রদেশে ঢুকতে চলেছি। ওরছা হচ্ছে মধ্যপ্রদেশে। আমরা এখন মধ্যপ্রদেশ বর্ডার ক্রস করে মধ্যপ্রদেশে ঢুকে এলাম। হাইওয়ে নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব ওরছার দিকে, আর এই হাইওয়েটা কিন্তু সোজা চলে যাচ্ছে খাজুরাহো, যেটা আমরা ওরছার পরে যাব। এখান থেকে ওরছা আর 9.2 কিলোমিটার দূরে। আমরা পৌঁছে গেছি ওরছায়, আর ডান দিকে দেখুন মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, কি অসাধারণ। ওফ, জায়গাটার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে সত্যি। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 3:03, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল জানকী বিলাস ওরছায়। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেন দরজা। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। ঢুকেই
এই হচ্ছে আমাদের রুম, অসাধারণ। প্রথমে ঢুকেই বাঁদিকে একটা বড় আলমারি মতো, তার উপরে টিভি, এইখানে চা কফি বানানোর সব জিনিসপত্র রয়েছে, দুটো কাপ, দুটো গ্লাস, ইলেকট্রিক কেটল, এখানে শ্যাশে দেওয়া রয়েছে কিছু চা কফির। এই টিভির নিচে যে র্যাকটা আছে এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ আছে, এখানে একটা বড় আয়না, এই পাশটা আপনাদের দেখাচ্ছি, এখানে একটা বসার জায়গা, একটা ছোট্ট টেবিল, ওখানে একটা ওয়ার্ক ডেস্ক, একটা চেয়ার, আর এই খাটের দু সাইডে দুটো সাইড টেবিল। আর খাটটা খালি দেখুন, একটা বড় খাট, দুর্দান্তভাবে ডেকোরেটেড, কাঠের কাজ করা, দুটো দুটো চারটে বালিশ রয়েছে, আর রুমের ডেকরটা জাস্ট অসাধারণ। এবার আপনাদের এই দিকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা বড় জানলা, কাঁচের জানলা, এখান থেকে গার্ডেন ভিউ। আর এই সামনে আমাদের ট্রাভেল পার্টনার দাঁড়িয়ে রয়েছে, যাকে নিয়ে আমরা কলকাতার থেকে এত দূরে এসেছি। হোটেলে এসেই আমি রিকোয়েস্ট করলাম আমাকে যদি আপার ফ্লোরে দেওয়া যায়, কিন্তু উনি বললেন যে যেহেতু দুটো বাচ্চা আছে আপনাদের, এটা সবথেকে বড় রুম, এটা আপনাদের দিলাম। তো ঠিক আছে, রুমটা কিন্তু অসাধারণ। আর এই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রুম আছে, আর এখানে আমাদের গাড়ির পার্কিং, আর এই পাশে হচ্ছে লন এরিয়া। আপনাদের পুরো প্রপার্টি ঘুরিয়ে দেখাবো। আর চলুন এবার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, সামনে এখানে আরেকটা আলমারি রয়েছে, নিচে একটা র্যাক রয়েছে, ঢুকেই বাঁদিকে কমোড, এই পাশে স্নানের জায়গা, আর ডান দিকে বেসিন, আয়না। স্নানের জায়গাটা বিরাট, বাথরুমের হাফের চেয়েও বেশি এরিয়া নিয়ে স্নানের জায়গা। তুমি ভেতরে ঢুকে গেলে কিন্তু আমি বন্ধ করে দেবো বাইরে থেকে, তুমি খুব দুষ্টুমি করছো আজকে, চলে এসো, বেরিয়ে এসো। আর আমরা এখানে এসেই আগে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম, ওনারা লাঞ্চ বানিয়ে আমাদের ডাকবেন ফোন করে, তারপর এদের এখানেই ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। কীরকম লাগছে? রাজকীয়, পুরো রাজার বাড়িতে থাকছি মনে হচ্ছে। গুগল কীরকম লাগছে? দারুণ লাগছে, এটা পুরো বাড়িটা ডেকরটা পুরো প্যালেসের মতন। ওরছায় আমরা দুরাত্রি থাকবো, আজ রাত এবং কাল রাত। আর এই দুরাতের জন্য, এই রুমটার জন্য আমাদের দিতে হচ্ছে টোটাল 12,683 রুপিস। আর ওরছায় কিন্তু বেশ কিছু ভালো ভালো হোটেলস আছে, কিন্তু আমি যখন রিসার্চ করছিলাম, এই হোটেলগুলো খুঁজছিলাম থার্ড পার্টি ওয়েবসাইটসগুলোতে, তখন আমি দেখলাম এই হোটেলগুলোর কিন্তু দাম খুব বেশি। তার মানে একটা কথা আমি বলতে পারি, ওরছায় কিন্তু বেশি খরচা। এতক্ষণ জার্নি করে আমাদের পেয়েছে ভীষণ খিদে, তাই আমরা চলে এলাম এই হোটেলের রেস্তোরাঁয় লাঞ্চটা করে নিতে। আজকে আমরা লাঞ্চে নিলাম ভাত, ডাল, আলুর একটা তরকারি, যেটা আমি জানি না এখানকার স্পেশাল বলেছে, তাই জন্য ওটা নেওয়া হয়েছে, আর পনির মশলা। এখানে খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু ব্যাপক ভালো, দুর্দান্ত করেছে। ডালটা খুব ভালো, আলুর তরকারিও ভীষণ ভালো করেছে, পনিরটাও কিন্তু খুব ভালো করেছে, সব খাবারের টেস্ট ভালো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন সময় হয়েছে 4:30, তো লাঞ্চের জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের। অনিন্দিতা গুগল টিনটিন এখনও খাচ্ছে, তো আমি বেরিয়ে এলাম। এখানে চলে এসেছি এবার এদের যে লন এরিয়াটা আছে সেই জায়গায়, বেশ বড় একটা এরিয়া এটা। আর গুগলও চলে এসছে, ওরও খাওয়া হয়ে গেছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে, ঠিক ওর পিছনেই আমাদের রুমটা, তার উপরেও রুম রয়েছে, এই পাশেও অনেকগুলো রুম রয়েছে এদের। এই হচ্ছে আমাদের হোটেল জানকী বিলাস, আর ঠিক এই পারেই হচ্ছে বেতওয়া নদী। আমরা এখন বেতওয়া নদীর ধারে যাচ্ছি। আর এই নদীতে যাওয়ার আগে বুঝতেই পারিনি আমাদের জন্য কি ভীষণ সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। বেতওয়া নদীর ওপরে একটা ব্রিজ করা রয়েছে, সেই ব্রিজের ওপর আমরা এখন এসেছি। এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, গাড়ি চলাচল করার ব্রিজটা পিছনে। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কি সুন্দর লাগছে বেতওয়া নদী, একবার দেখুন। ওরছায় এখন শুধু আবহাওয়াটা দেখুন, কি সুন্দর নীল আকাশ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রকম গরম লাগছে না। আশা করি কালকেও এরকম ভালো ওয়েদার থাকবে, যাতে আমরা ওরছার বিভিন্ন যে জায়গা আছে সেগুলো ঘুরে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি।
অনিন্দিতা, গোগল আর টিনটিন আমাদের হোটেলে একটু রেস্ট নিতে গেছে, টায়ার্ড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল, কিন্তু আমি গেলাম না আর হোটেলে, রুমে। আমি এখন এগিয়ে যাচ্ছি। এখানে কয়েকটা দেখার জায়গা আছে, সেগুলো পায়ে হেঁটে একটু ঘুরে নেবার চেষ্টা করছি। আমাদের হোটেলটা হচ্ছে ওই জায়গাটায়, জানকী বিলাস। আর ঠিক তার পাশেই এইটা হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেল বেতওয়া রিট্রিট। মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেল বেতওয়া রিট্রিটও কিন্তু খুব ভালো হোটেল। আমার ইচ্ছে ছিল এখানে থাকার, কিন্তু ওই যে প্রথমেই বললাম না, ওরচায় খুব বেশি খরচা। আমার প্রচণ্ড এক্সপেন্সিভ লাগলো, ওই জন্যই বুক করতে পারলাম না। কারণ যে বাজেটে আমি ওখানে রুম পেলাম জানকী বিলাসে, সেই বাজেটেই এখানে সুইস টেন্টে আমায় থাকতে হতো। আর এখানে অন অ্যান অ্যাভারেজ কিন্তু সব হোটেলেরই একটু দাম বেশি, ছোট জায়গা বলে বোধহয় এটা হয়। আর এই হাঁটতে হাঁটতে আমি এখানে পৌঁছে গেছি, যেখানে এই স্থাপত্যগুলো রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ছাত্রীর সামনে, আর ঠিক আমার পেছনে রয়েছে বেতওয়া নদী। আর এখানে কিন্তু বোটিং হয়, রিভার রাফটিং হয়। এখানে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি এই সমস্ত অ্যাক্টিভিটি হয়। এখানে চার্জগুলো হচ্ছে এই রকম: মোটর বোটে 100 টাকা পার পারসন, রিভার রাফটিং 200 টাকা পার পারসন, কায়াকিং 400 টাকা পার পারসন, আর রিভার রাফটিং 5টা লোকের জন্য 2850 টাকা। তো আজকে তো দেরি হয়ে গেছে, আজকে আর আমরা এখানে অ্যাক্টিভিটিগুলো করব না। কালকে আমরা সকাল সকাল এখানে আসবো, এসে মোটর বোটে চড়বো। এখন বাজে 5:44 আর আমরা পৌঁছে গেছি বেতওয়া নদীর ওপর যে গাড়ির ব্রিজটা আছে সেইখানে। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যাবে, এটা আমাকে প্রত্যেকে বলছে। আমাদের হোটেলের রিসেপশনে বললো, একজন টোটো ড্রাইভারের সঙ্গে কথা হলো, উনি বললেন, প্রত্যেকে বলছে। তো আমরা চলে এলাম এই ব্রিজের ওপর, এখান থেকে দেখা যাক সানসেটটা কীরকম দেখা যায়। এই ব্রিজের ওপর আমরা সকলে মিলে সানসেট হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। আর যখন সানসেট হলো, আমরা আশ্চর্য হয়ে এই অসাধারণ সূর্যাস্ত উপভোগ করলাম। এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। আপনারা যখন ওরছায় আসবেন তখন সানসেট দেখার জন্য এই গাড়ির ব্রিজটার ওপর চলে আসবেন। এখান থেকে কিন্তু সানসেটের দৃশ্য অসাধারণ পাবেন। এরপর একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আমরা। আমরা এখন এসে পৌঁছলাম ওরচা ফোর্টের এখানটায়। এখানে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব। লাইট অ্যান্ড সাউন্ড শো ইংলিশে হয় 6:30 থেকে, হিন্দিটা তারপরে হয় 8:15 থেকে। আর এখানে টিকিট হচ্ছে 200 টাকা পার হেড। তারপর শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যা ছিল এক দারুণ অভিজ্ঞতা। আমাদের সামনে তুলে ধরা হলো ওরচার ইতিহাস, বলা হলো ওরচার সম্বন্ধে নানা ঘটনা যা এতকাল ছিল আমাদের জন্য অজানা। আর তার সাথে ছিল ওরচার ফোর্টের ওপর লাইট আর মিউজিকের দুর্দান্ত এক মেলবন্ধন, যা পুরো শোটা আরও অসাধারণ করে তুলল। ঘড়িতে এখন সময় হয়েছে 7:40 আর আমরা ফিরে এলাম আমাদের হোটেল জানকী বিলাসে। আমাদের রুমে এখন যতগুলো মডার্ন লাইট ছিল সব নিভিয়ে দিয়েছি, শুধু আমাদের খাটের মাথার দিকে যে দুটো লাইট আছে সেগুলোকে জ্বালিয়েছি। ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে রুমটার, মানে সেই পুরোনো দিনের একটা রুম মনে হচ্ছে, একটা প্যালেসে যেরকম থাকে ঠিক সেই রকম মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ আমাদের রুমে কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম এই হোটেলের রেস্তোরাঁর দিকে ডিনারটা করে নিতে। এখানে লাইটগুলো এত সুন্দর করে দিয়েছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো প্রাসাদের মধ্যে ঘুরছি। আজকে আমরা ডিনারে নিলাম ভাত, চিকেন কষা আর রুটি, আর তার সাথে স্যালাডও দিয়েছে। আজকে ডিনারের অর্ডারটা দিয়ে আমি একটু ভাবছিলাম যে বোধহয় অর্ডারটা কম হয়ে গেল, কিন্তু এতই ভালো রান্নাটা হয়েছে, আরও চিকেন হলে বোধহয় ভালো হতো মনে হচ্ছে। লাস্টে এখানে এই পাঁপড়টা দিলেন এনারা এই চাটনির সাথে। পাঁপড়টা দারুণ।
আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন আমরা সারাদিন ধরে ওরছার বিভিন্ন জায়গা যেমন ওরছার কেল্লা, রামরাজা মন্দির, চতুর্ভুজ মন্দির, লক্ষ্মী মন্দির ইত্যাদি ঘুরে দেখি। তাছাড়াও আমরা বেতবা নদীর ওপর বোটিং করি, যা ছিল আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই সব নিয়ে আসবো আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।